আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর জিমস্টেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের পঞ্চম পর্ব। আজকের আলোচ্য বিষয় নিরাপদ স্ট্রিট ফুড, ভোক্তাদের করণীয়। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে প্রথমে রয়েছেন জনাব এইচ.এম. শফিকুজ্জামান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ, এবং এরপরেই রয়েছেন আমাদের আরেকজন অতিথি রেবেকা শারমিন, হেড রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স নেসলে বাংলাদেশ পিএলসি। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমে আমি জনাব এইচ.এম. শফিকুজ্জামান আপনার কাছে প্রশ্ন করব যে নিরাপদ স্ট্রিট ফুডের ক্ষেত্রে ভোক্তার মৌলিক অধিকারগুলো কী কী? ধন্যবাদ। এবং আমি আপনার মাধ্যমে আমাদের যারা জিটিভির দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ক্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন নিরাপদ স্ট্রিট ফুড, আসলে খাবার বলতে এটি নিরাপদ অনিরাপদ না, খাবার মানে হলো নিরাপদ হওয়ার কথা। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু স্ট্রিট ফুড না, আমরা খাবারটা যেভাবে আমরা উৎপাদন করি এবং এটি যে দীর্ঘ পরিক্রমায় এটি বিপণন ব্যবস্থা এবং আমাদের যে এই খাবারটা যেখানে তৈরি হয় এটির প্রতিটি স্তরেই এটি আসলে কন্টামিনেশন হচ্ছে। এবং সেই কন্টামিনেশন হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের এটির যে ইফেক্ট যেটা আছে, আমাদের যে আপনার নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাচ্ছে। এখন যেটা আছে যে নিরাপদ স্ট্রিট ফুডের ক্ষেত্রে আমাদের অধিকারগুলো কোথায়, এটি সংবিধানে স্পষ্ট আছে। আপনারা জানেন আমাদের আর্টিকেল 26 থেকে 47, 26 থেকে 47 আর্টিকেলে সংবিধানে আপনার স্পষ্ট আমাদের মৌলিক অধিকারগুলো বলা আছে। এর মধ্যে অনেকগুলো আর্টিকেলে কিন্তু স্পষ্ট এই কথাগুলো বলা আছে যে এখানে আমাদের যে অভিযোগ করার যে বা আইনের আশ্রয় নেওয়ার অধিকারের কথা বলা হয়েছে। এবং পুষ্টিকর খাবারের বিষয়ে একদম স্পেসিফিক আর্টিকেল 15 এতে 15 কতে বলা আছে যে আমাদের যে পুষ্টিকর খাবার পাওয়ার যে বিষয়, রাষ্ট্র অধিকার নেই, এটা রাষ্ট্র এটা নিশ্চিত করবে। এবং অধিকারের বিষয়গুলো আর্টিকেল 26 থেকে 3য় অধ্যায় 47 আছে, কিন্তু স্পেসিফিক 15 কতে বলা আছে যে পুষ্টিকর খাবার যেটা এটি রাষ্ট্র তার দায়িত্ব যে এটা নিশ্চিত করবে। এবং 18 কতে বলা আছে যে পুষ্টির স্তর এবং জনস্বাস্থ্যের উন্নতি করবে। এখন ধরেন এটি হলো মানে আমাদের রাষ্ট্রের দায়িত্ব এটি জনগণকে এটা দেওয়ার। সেই ক্ষেত্রে যেটা আছে, আমরা যদি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা ছিল, আমি আমার সরকারি কাজের ক্ষেত্রে যেটা দেখেছি, সেখানে ধরেন যে আমাদের দেশের যে স্ট্রিট ফুডগুলো, এটি প্রথম হলো ফুডগুলো কোথা থেকে আসে, সেখানে আমাদের উৎপাদন ব্যবস্থায় কিন্তু এটা কন্টামিনেশন হচ্ছে, আমাদের হেভি মেটাল ঢুকে যাচ্ছে। আর যেভাবে স্ট্রিট ফুড প্রসেস হয় সেখানে আমরা বিভিন্ন অভিযানে, আমি যখন ভোক্তা অধিকারে ছিলাম সেখানে দেখেছি যে সেখানে যে পানিটা ব্যবহার করে সেই পানিটা দূষিত এবং তার মানে নিরাপদ স্বাস্থ্যসম্মত এবং হাতের মধ্যে তাদের দেখা গেল যে আপনার মানে কি বলবো ঘাপ হয়ে গেছে। তাই সেই জায়গাটা হচ্ছে কি প্রসেস থেকে শুরু করে আপনার পরিবেশন এবং রাস্তার পাশে যেখানে ধুলা বালু পড়ছে, মাছি পড়ছে, ড্রেনের উপরে, সেই প্রতিটা স্তরেই কিন্তু এটি নিরাপদ। আমাদের মানে ভোক্তাদের এই অধিকারগুলো নিশ্চিত করছে সংবিধান অনুযায়ী। সংবিধান অনুযায়ী যেমন নিশ্চিত করছে, কিন্তু আমাদের যে প্র্যাকটিস এই সংবিধানের যে এটা নিশ্চিত করতে গেলে দরকারটা কি, যে রাষ্ট্র ব্যবস্থায় যারা আছে এটি তাদের মনিটরিং বলেন, আইনের আওতায় বলেন, এটাকে শৃঙ্খলায় সেই জায়গাটা কিন্তু অনেক দুর্বলতা রয়েছে। এবং ওকে ধন্যবাদ স্যার। আমি পরের প্রশ্নে আপনার কাছে আসবো। ধন্যবাদ। রেবেকা শারমিন, আপনার কাছে আমার প্রশ্ন যে ভোক্তারা স্ট্রিট ফুড খাওয়ার আগে কি কি বিষয়ে খেয়াল রাখবেন? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডকে এই ধরনের একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনে আসার জন্য। আমি আসসালামু আলাইকুম বলছি আমাদের সমস্ত সুধীয় দর্শকদের যারা এই প্রোগ্রামটা দেখছেন। এখন আপনার কোশ্চেনের উত্তরে আসি যে কি জিনিসগুলো বা কি স্টেপগুলো পালন করা উচিত বা লক্ষ্য রাখা উচিত।
তো প্রথমত আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনের ক্ষেত্রে যেটা চলে আসছে এটা একটা সামগ্রিক বিষয়, যেমন যে জায়গাটাতে ওই স্থাপনাটা আছে তার আশেপাশের পরিবেশ পরিস্থিতিটা কেমন সেটা দেখতে হবে, সেটা হাইজিনিক কিনা। কারণ এমন যদি হয় এর পাশে ড্রেন আছে বা কোনো একটা ময়লার ফেলার জায়গা আছে, সেখানে কন্টামিনেশনের পসিবিলিটি থাকবে। এরপরে আসছে হচ্ছে যে খাবারটা তৈরি করা হচ্ছে যে তৈজসপত্রগুলো, যে জিনিসগুলো আছে সেগুলো পরিচ্ছন্ন কিনা। তারপরে আসছে যে পরিবেশন করা হবে, যে ফুড কন্ট্যাক্ট ম্যাটেরিয়াল আসবে যেটাতে করে পরিবেশন করা হবে পাত্রগুলো, সেগুলো পরিচ্ছন্ন আছে কিনা। সর্বোপরি আরেকটা জিনিস আছে, যে বানাচ্ছে খাবার বা পরিবেশন করছে তার পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা কি পর্যায়ে আছে এবং খাবারগুলো ঢেকে রেখেছে কিনা, এটা আরেকটা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পানি, যেটা স্যারও বললেন যে কোন পানিটা ব্যবহার করা হচ্ছে, কারণ ওই স্থাপনাগুলোর আশেপাশে তো পানির কোনো কানেকশন থাকে না। সো এই জিনিসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আমি আবারও জনাব এইচ.এম. শফিকুজ্জামান আপনার কাছে জানতে চাই যে যদি অস্বাস্থ্যকর বা দূষিত খাবার পরিবেশন করা হয় তখন ভোক্তারা আসলে কিভাবে অভিযোগ করতে পারেন? অভিযোগের আগে আমি বলবো যে এখানে ভোক্তাদের সচেতনতার একটা বিষয় আছে। আপনি তো আসলে প্রতিটা জায়গায় পাহারা দিয়ে রাখতে পারবেন না। এখন আমার কথাটা হলো যে আমরা স্ট্রিট ফুড কিন্তু সারা ওয়ার্ল্ডে পপুলার। আমাদের আশেপাশের দেশ, যদি আপনি থাইল্যান্ডে যান, তারা স্ট্রিট ফুড দিয়ে তাদের ইকোনমি চলে, মানে এত। এবং আমাদের পাশের দেশগুলোতেও এরকম, এবং আমাদের দেশেও কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু নিরাপদ যেহেতু হচ্ছে না, সেই কারণে আমি বলবো প্রথম হলো যে অভিযোগ করার আগে ভোক্তা সচেতন হতে হবে আমি কোন খাবারটা খাবো, এক। দ্বিতীয় যে জিনিসটা যদি হয়েই যায় তাহলে অনেকগুলো আইনেই কিন্তু এটা কাভার করা আছে। প্রথম যে জিনিসটা আছে যে আপনার পিওর ফুড অর্ডিন্যান্স যেটা আছে, সেই অর্ডিন্যান্সের আওতায় মূলত আপনার এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, তাদের কাছে এটা অভিযোগ করা যায়। প্লাস আপনার যে আমাদের যে সিটি কর্পোরেশন বা আগে পৌরসভাগুলো ছিল, সেখানে স্যানিটারি ইন্সপেক্টর আছে, এবং সেখানে যে উপজেলা প্রশাসন আছে, ইউনো সাহেব, বা জেলাতে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, সেই জায়গাগুলোতে আপনার এটা কিন্তু ফৌজদারি অপরাধ, এবং সেটা করা যায়। আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যেটা আছে 2009-এর যে আইন, এই আইনটা মূলত এটা বিচার ব্যবস্থাটা, এটা আসলে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন করা যায়, এবং সেখানে ভোক্তা অধিদপ্তর বেশ কিছু ধারায় আপনার এটা ভোক্তা থেকে প্রতারণা বা যে মানে সাবস্ট্যান্ডার্ড খাবার পরিবেশন, এই অনেকগুলো ধারায় করা যায়। এবং সেখানে একটি হটলাইন নাম্বার আছে, আপনি অভিযোগ করাটা খুব সহজ। আপনি হটলাইন নাম্বার আপনারা লিখে রাখতে পারেন 16121, 16121। এটা 24/7 এটি চালু করা থাকে, এবং সেখানে অভিযোগ করতে পারেন। এবং আপনার আরেকটা আছে ভোক্তা অধিকারে একটি মানে অনলাইনে আপনি অভিযোগ করতে পারেন, সেটা হলো CCMS, কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম, একটা অ্যাপস আছে। এবং সেটা আমি আমার যে টেনিওরে আমি যখন ডিজি ছিলাম এটা করেছিলাম, এবং এখানে একটা বড় সাড়া পড়েছে। আপনি যে কোনো জায়গা থেকে, কারণ এইসব অনেক সময় সিলি অভিযোগ মানুষ করতে চায়, বাট এটা আপনি ওখানে মোবাইলে আপনি জাস্ট ওটা ছবি তুলে প্রমাণপত্র সহ আপনি যদি অভিযোগ করেন, এটির সাথে সাথে আপনার এটা কাজ করে বলে আমি মনে করি। তো আরেকটা কোশ্চেন, যে ভোক্তারা নিরাপদ খাবার চিনবেন কিভাবে? এইটার জন্য আসলে সচেতনতা দরকার, এবং আমরা আসলে আমাদের মতো একটি স্বাভাবিকভাবে আমাদের একটা এই ধরনের দেশে আসলে আমরা কতটুকু নিজেরা অ্যাওয়ার, আমরা আসলে যেটা হয়েছে কি আমাদের তো আসলে ওই জায়গায় সচেতনতার প্রতিটা ক্ষেত্রে আমাদের ব্যর্থ হয়েছে। যেমন ধরেন আমি ছোট্ট উদাহরণ দিয়ে তারপরে বলি যে আমরা বিয়ের দাওয়াতে যাই, সেখানে আমরা দেখা গেল যে মিনারেল ওয়াটারটা খাচ্ছি, কিন্তু আমার পাশে যে বোরহানিটা দিল, সেই বোরহানির যে পানিটা ওটা ঠান্ডা করার জন্য যে বরফটা, সেটা কিন্তু আপনার ওই যে মাছের যে বরফ নদীর নোংরা পানি দিয়ে বানানো। তা আমি কিন্তু মানে সচেতনভাবে আমি পানিটা খাচ্ছি, বাট আমি কিন্তু বোরহানিটা জানি না এটার সোর্স কী। তো এই কারণে যে জিনিসটা হলো যে আপনি কীভাবে চিনবেন, প্রথম হলো আপনার নিজের সচেতনতা। আরেকটা যে ভালো খাবার তো দেখলেই বোঝা যাবে যে সেটা ঢেকে রাখছে কিনা। আবার অনেকের সময় ফ্রিজিং করে রাখে, এবং সেখানে দেখা গেল যে ফ্রিজের রাখার সময় ফ্রিজে কিন্তু আপনার কন্টামিনেশন হতে পারে। বুঝতে পারছি যে মাছি পোকামাকড় আছে কিনা, স্বাভাবিক গন্ধ আছে স্বাভাবিক। মূলত আমাদের দেশে আবার একটা আছে যে যদি তৈলাক্ত না হয়, বেশি মশলাযুক্ত না হয়, তাহলে আমাদের রুচি হয় না। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। আমি রেবেকা শারমিন আপনার কাছে জানতে চাই যে স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি কী হতে পারে?
মানে স্পেসিফিকলি? ওকে, স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে যদি স্বাস্থ্য ঝুঁকি বলি, সবচেয়ে বড় যেটা, স্ট্রিট ফুড কিন্তু সহজেই জীবাণু দ্বারা কন্টামিনেশনের পসিবিলিটি থেকে যায়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যে প্যারাসাইট, এগুলো দ্বারা সহজেই সংক্রমণের সম্ভাবনা থাকে। কারণ স্ট্রিট ফুড যে স্থাপনাতে থাকছে সেটাতে সানলাইটে এক্সপোজড হতে পারে, বা যে এনভায়রনমেন্টে থাকে সেই এনভায়রনমেন্টটা ওই খাবারের জন্য ফ্রেন্ডলি নাও হতে পারে। তো সেই থেকে যেটা হয় যে ডায়রিয়া বা ফুড পয়জনিং, এই ধরনের মারাত্মক রোগের সম্ভাবনা থাকে এবং অনেক সময় এটা অনেক সিভিয়ারিটি ধারণ করে। এবং আপনি জানেন যে আমাদের দেশে ডায়রিয়া, আমরা যদি একটা সমীক্ষাতে দেখি, ইভেন বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেক বছরে একটা বাচ্চা 2 থেকে 3 বার ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকে। এর পাশাপাশি যেটা রয়েছে আপনার টাইফয়েড, জন্ডিস, পানিবাহিত রোগ, এটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর স্ট্রিট ফুডের ক্ষেত্রে তেল বা অন্যান্য মশলার যেখানে আধিক্য থাকে, সেখানে হৃদরোগ বা নন কমিউনিকেবল ডিজিজ যে জিনিসগুলো, সেগুলোরও সম্ভাবনা থেকে যায়। সো স্ট্রিট ফুডের স্বাস্থ্য ঝুঁকি অনেক ব্যাপক। কোন ধরনের স্ট্রিট ফুড তুলনামূলকভাবে নিরাপদ আপনি মনে করেন? আচ্ছা, স্ট্রিট ফুডের নিরাপত্তা যদি আমি বলি, সেটা স্যার যেটা একটু আগে বললেন, এবং আমরা যেটা যদি মেনটেন করতে পারি, তারপরে আসছে নিরাপত্তার প্রশ্ন, যে কোন ওয়েতে আমি স্ট্রিট ফুড সেল করব। যেমন বাইরের কান্ট্রিগুলো, নেবারিং কান্ট্রি, ইভেন অনেক কোনো কান্ট্রিতেই কিন্তু স্ট্রিট ফুড নাই এমন নয়, কিন্তু ওনারা স্ট্রিট ফুডটাকে যেভাবে উপস্থাপন করছেন, আমাদের দেশে সেই প্র্যাকটিসটা নেই। এই প্র্যাকটিসটা যদি থাকে, তারপরে আসছে হচ্ছে, আমি বলবো সেতু ডিমের কথা, যেটা হচ্ছে খোসাযুক্ত, কলা হতে পারে, এবং গরম খাবার যেগুলো, যেমন পুরি, সিঙ্গারা হতে পারে, যদিও এগুলো স্বাস্থ্যকর খাবার না, তারপরেও তুলনামূলকভাবে যদি গরম খাবারগুলো তৎক্ষণাৎ পরিবেশন করা হয়েছে। তো আরেকটা বিষয় আছে যে মানে কাটা ফল বা খোলা খাবার, এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আছে। ডেফিনেটলি কাটা ফলটা কখনোই নিরাপদ নয়, কারণ স্ট্রিট ফুড ভেন্ডর যারা, তারা কিন্তু, আমরা যদিও বলি যে পরিষ্কার পানি দিয়ে, তারা যদি ক্লেম করে, কিন্তু সেটা বাস্তবিকভাবে পসিবল না। আমরা যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা সহজে সেখানে জীবাণু, ময়লা, ধুলাবালি কেটে রেখে দেওয়া হচ্ছে, ছিলে রেখে দেওয়া হচ্ছে, যেটা আমরা দেখেছি এখন আনারস বা এই ফলগুলো, তো এগুলো আমার মতে এগুলো নিরাপদ নয়। এগুলো সবচেয়ে বেশি ভোক্তাদের বেশি সচেতন হওয়া দরকার। হ্যাঁ, বেশি কাটা ফল। জনাব এইচ.এম. শফিকুজ্জামান, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে মানসম্মত খাবার পেতে গেলে আমাদের একটু মূল্য বেশি হয়, আবার একটু তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভোক্তারা কিন্তু সেখানে যায়। তো এই দুটোর ক্ষেত্রে কোন বিষয়টার দিকে আমরা গুরুত্ব দিব, বা আমাদের ভোক্তারা গুরুত্ব দিবেন? প্রথমে যে মূল্য বেশি হলে যে নিরাপদ হবে, এটা আসলে বলা যায় না। এবং সেখানে আমি দেখেছি যে আমাদের যেগুলো একটু পশ এরিয়াতে যে হোটেল, রেস্টুরেন্টগুলো, এবং সেখানে অনেক সময় আমি আমার টেনুরে অভিযান চালানো হয়েছে, এবং আমি আর নাম না বলি, একটা 5 স্টার হোটেলেও কিন্তু আপনার দেখা গেল যে সেখানে নিরাপদ আমরা পাইনি, কারণ তারা যে খাবারগুলো বেঁচে থাকে সেগুলোকে আপনার ফ্রিজ করছে আপনার। রাইট স্যার, আমাদের ভোক্তাদের জন্য স্ট্রিট ফুডের দিকে এখন না, আমি বলছি যে যেহেতু মূল্যের কথা বলেছেন, এখন স্ট্রিট ফুড আসলে বাংলাদেশের যে সিস্টেমে পরিবেশন করে, সেখানে নিরাপদ রাখাটা এই সিস্টেমে সম্ভব না। কারণ হলো যে ধরেন আপনি সালাডটা কাটছে, বা একটা পেঁয়াজ কাটছে, এই যে ফুচকা বানাচ্ছে, এবং সেইগুলো হাতগুলো যদি দেখেন, বা ওখানে যে পরিবেশটা, সেই পরিবেশটা কোনোভাবেই আপনার এটা নিরাপদ খাদ্যের মধ্যে নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়। এখন সেই জায়গাটা কি করার আছে, সেটা হলো যে প্রথম যে জিনিসটা হলো যে আমি মনে করি যে এটাকে রেগুলেশনের মধ্যে আনা যেমন আছে, এবং যত্রতত্র যেন এটা বিক্রি না করা যায়, কারণ বিদেশে কিন্তু আপনি রাস্তায় যে কোনো জায়গায় পাবেন না। যার হলো যে এক একটা এরিয়া থাকে যেখানে, এবং বাংলাদেশে এখন আস্তে আস্তে গড়ে তুলছে, এবং সেই জায়গাটায় আমি বলবো যে ভোক্তাদের, আপনি যত করে ভোক্তাকে সচেতন না করতে পারেন, আমরা যতই খাবার পচা হোক, বাসি হোক, আমরা তো খাচ্ছি। এবং আপনি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের রমজানে ইফতারি, এই যে পুরানো ঢাকার যে ইফতারি, এবং দেখেন আমরা সারাদিন রোজা রেখে আমাদের সেখানে একটি ভালো খাবার খাওয়া দরকার বাইরে, কিন্তু আমরা কি করছি যে সবাই গিয়ে সেই পুরানো ঢাকার ইফতারি যদি না হয়, কি বড় বাপের পোলায় খায় যদি আমরা না গ্রহণ করি, তাহলে যেন আমাদের সই হবে না। এখানে একটু আমি মিডিয়ারও একটু বলি, আপনারা কিন্তু ওই জায়গাগুলোকে ফোকাস করছেন, তাতে হচ্ছে কি যে মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়, যে বাসার একটা চাপও তৈরি হয় ফ্যামিলি মেম্বারদের, যে তাকে ওই পুরানো ঢাকার ওই আপনার পচা জিনিস আমাদের খেতেই হবে। এই জায়গাগুলোতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ।
রেবেকা শারমিন, আপনাকে প্রশ্ন করব যে ভোক্তারা কিভাবে নিজেরা সংক্রমণ প্রতিরোধ করতে পারে, মানে স্পেসিফিকলি যদি বলেন। আমাদের তো ভোক্তাদের সচেতন করে আজকের মূল লক্ষ্য। এটা কিন্তু খুব কঠিন কিছু না। প্রথমত আমি যেটা বলবো যে অ্যাওয়ারনেস এবং বিহেভিয়ার। তো অ্যাওয়ারনেস আর বিহেভিয়ারটা যদি ভোক্তার মধ্যে থাকে, এরপরে কতগুলো স্টেপ, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার কথায় যদি আসি, সে যে জায়গাটা থেকে খাবার কিনছে, যে বিক্রি করছে, সে গ্লাভস পরা আছে কিনা, অ্যাপ্রন পরা আছে কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করার একটা বিষয় আছে। তারপরে ভোক্তা নিজের পরিচ্ছন্নতা, যেমন হাত ধোয়া, এবং হাতটা 2 হাত, 1 হাত না, 2 হাত 20 সেকেন্ড ধরে যদি ধুয়ে নেয়, তাহলে এখানে একটা বিষয় আছে। স্যানিটাইজার যদি প্রয়োজন বোধে ব্যবহার করতে পারে, নিজস্ব পানির বোতল ইউজ করা যায়, অথবা পানির ক্ষেত্রে খুবই সতর্ক থাকা প্রয়োজন, যেটা আমাদের দেশে সবচাইতে বড় কন্টামিনেশনের জায়গা আমি বলবো। এরপরে যে পাত্রটাতে খাবার পরিবেশন করা হচ্ছে, সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমার খাবারটা পরিচ্ছন্ন হলো, খাবারটাতে কোনো জীবাণু নাই, কিন্তু পাত্রটাতে জীবাণু দ্বারা আক্রমণ আছে। যেমন স্ট্রিট ভেন্ডররা কী করে, একটা কমন জায়গাতে হয়তো একই প্লেট বারবার ধুচ্ছে, তাতে কি হচ্ছে, ওটাই কিন্তু কন্টামিনেটেড থাকছে। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস। তো আমি মনে করি যে এই সচেতনতাগুলো যদি ভোক্তার মধ্যে সৃষ্টি হয়, তাহলে কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে তারা রক্ষা পেতে পারে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনাকেই করব যে আমাদের ভোক্তাদের সচেতনতা কেন গুরুত্বপূর্ণ, এবং হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ি আমরা, তখন কি করণীয় হতে পারে? ভোক্তাদের সচেতনতা গুরুত্বপূর্ণ, কারণ সচেতন না হলে তো ভোক্তা স্টেপ নিতে পারবে না। তাদের সচেতন হতে হবে, নিজে জানতে হবে, ফ্যামিলিকে জানাতে হবে। আর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, এটা যদি কোনো খাদ্য সংক্রান্ত হয়, যেমন ডায়রিয়া, ফুড পয়জনিং, এটার ক্ষেত্রে WHO থেকেও কিন্তু বলেছে যে সবচেয়ে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, পানির শূন্যতা যাতে না হয়, এবং সেই ক্ষেত্রে ORS এর কথা বলা আছে, এবং ফ্যামিলির যে ফার্স্ট এইড সিস্টেমগুলো, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই জিনিসগুলো আমাদেরকে প্রথমে নিতে হবে। এরপরে হচ্ছে ডক্টরের সাথে যোগাযোগ, বা প্রয়োজন বোধে নিকটস্থ হসপিটালে যোগাযোগ করতে হবে, কারণ এই ধরনের সিচুয়েশনকে কখনোই অবহেলা করা উচিত না। ধন্যবাদ আপনাকে। আসছি জনাব HM শফিকুজ্জামান, আপনার কাছে। ক্যাবের মতে ভোক্তাদের সুরক্ষায় বর্তমান তদারকি ব্যবস্থায় কী কী ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন, যেহেতু আপনি একই সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন? আপনি যদি এই বিষয়ে একটু আসলে এখানে আমি বলবো যে আমি তো যেহেতু আগে সরকারে ছিলাম, এখন আমি সরকার থেকে মুক্ত, তাই সেখানে আমার মানে সত্যি ক্রিটিক করতে আমার কোনো সমস্যা নেই। প্রথম যে জিনিসটা, এখানে সরকার নির্লিপ্ত, প্রথম কথা। কারণ হলো যে যেখানে সংবিধানের আমি যে আর্টিকেলগুলোর কথা বললাম, আর্টিকেল 15, আর্টিকেল 18, যেখানে আমাদের পুষ্টির মান এবং নিরাপদ খাদ্যের যে বিষয়গুলো বলা আছে, সেই জায়গায় আমরা আসলে সরকারের কোনো খুব গঠনমূলক কোনো অ্যাক্টিভিটিস দেখছি না। আমার আইনে কাভার আছে, বাট আমরা কিন্তু কোনো দৃষ্টান্তমূলক কোনো কার্যক্রম দেখছি না। এবং সেই জায়গাটায় যেটা আছে, আমাদের একটা গভর্নেন্স ইস্যু। এই স্ট্রিট ফুডে যেসব জায়গায় এই খাদ্যগুলো বিক্রি হয়, এবং সেখানে যারা বসছে, প্রথমে হলো তারা একটা যোগসাজশ থাকে, স্থানীয় পলিটিক্যাল লোকজন অথবা আপনার বিভিন্ন বাহিনী, এবং সেখানে মাস্তানতন্ত্র এগুলো আছে, এবং সেখানে আপনি যে প্রতিবাদ করবেন সেই অবস্থাটা কিন্তু নেই। কারণ আপনি যদি এটা কিছু বলতে যান, তখন উল্টো আপনাকে ভিকটিম হতে হবে। এবং সেই জায়গায় যে যেটা আছে, যে আমাদের আমরা জনবলের ঘাটতির কথা বলি বা এইসব, এটা তো যেমন সত্য, এবং সরকারকে ওটাকে ফোকাস করছে কিনা। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে স্ট্রেনথেন করার জন্য তখন থেকে চেষ্টা করছি। এখন আমি ভোক্তা অধিকারের কাউন্সিল মেম্বার, সেখানে আমরা যেটা বাণিজ্যমন্ত্রী মহোদয় চেয়ার করেন, সেখানে আমি স্পষ্টভাবে বলেছি যে এই সংগঠনগুলোকে শক্তিশালী করা দরকার। 18 কোটি মানুষের জীবনের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা বলতে আইনশৃঙ্খলা না, মানে খাবারের মাধ্যমে। এবং পৃথিবীতে এমন একটা দেশ নেই যে এত বেশি আপনার গ্যাসের ওষুধ বিক্রি হয়। যে আপনার কারণটা কি, যে আপনার তেলে ভেজাল, এবং সেটার জন্য আমরা বিভিন্ন রকম নন কোয়ালিটি, সেই জায়গাটা আমি মনে করি যে
আমাদের সরকারকে এটা সর্বোচ্চ ফোকাস দেওয়া উচিত। এবং আমি যদি খাদ্য যদি নিরাপদ না করতে পারি, তাহলে আমাদের যেটা নন কমিউনিকেবল ডিজিজ, বিশেষ করে আমাদের স্থায়ী যে রোগগুলো আছে, কিডনি ড্যামেজ হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, আমাদের লিভারের ক্যান্সার হচ্ছে, বা বিভিন্ন রকম ইয়েতে হচ্ছে। তো সেই জায়গাটায় আমি মনে করি একটা সুস্থ জাতির জন্য নিরাপদ এবং পুষ্টি সম্পন্ন খাবার সেই বিষয়টা প্রাপ্তি এবং সেই জায়গাটা এটা সরকারের দায়িত্ব বলে মনে করি। এবং সেই জায়গায় যেগুলো মেজার নেওয়া দরকার সেটি অবশ্যই ধন্যবাদ। আমাদের সকলেরই এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত। তো আমি যেহেতু সামনে বাজেট, এই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গেলে আমাদের বাজেটের অপ্রতুলতা আমরা লক্ষ্য করি। আমি জেনেছি যতটুকু, যে সেই আলোকে যদি বলেন যে আপনার কি ধরনের সুপারিশ স্পেসিফিক যে আমাদের এখন সরকারের প্রতি কি ধরনের সুপারিশ? আমাদের 55 বছর আগে যখন আমরা নতুন একটি দেশ পেলাম, এবং সেখানে আমাদের আসলে খাদ্যের নিরাপত্তা ছিল না, অর্থাৎ আমাদের যেটুকু আমরা কনজাম করছি সেই খাদ্য উৎপাদন করতে পারতাম না। এই জন্যই কিন্তু আমরা সবসময় আমদানি নির্ভরতা ছিল। এখন যাই হোক, আমাদের কৃষি ডিপার্টমেন্ট, আমাদের কৃষকরা, তারা কিন্তু এখন মোটামুটি আমাদের খাদ্য উৎপাদন করছে। তাহলে সেই জায়গায় যেটা দরকার হলো যে আমাদের খাদ্যের যে উৎপাদন নিরাপত্তাটা কিছুটা হলেও হয়েছে, বাট নিরাপদতা হয়নি। সেটার জন্য একদম শুরু থেকে আমার মাটি কন্টামিনেশন হয়ে গেছে, আমাদের পরিবেশ দূষণ হয়েছে। আমি যে খাবার উৎপাদন করার জন্য যে পানিটা ব্যবহার করছি, সেটা সেখান থেকে শুরু করে, এবং সেখান থেকে শুরু করে বলতেছি যে আপনার সুপারিশটা কি হবে? এখন সেখানে বাজেটে যেটা আমি মনে করি যে সরকার আমাদের নিরাপদ খাদ্য তৈরির জন্য আমাদের যেমন ধরেন আমি পেস্টিসাইড ইউজ করছি বা ফার্টিলাইজার ইউজ করছি, সেটার আপনার শৃঙ্খলা আনা দরকার। প্লাস এখানে যেটা আছে যে এন পর্যায়ে আসলে তো ভোক্তাধিকার বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সর্বশেষ পর্যায়ে কাজ করে। তো সেই জায়গায় আছে তাদের স্ট্রেংথ যেমন বাড়ানো দরকার। আর আমাদের ফুড চেইন যেটা আছে, ফুড চেইনটা একদম মনে করি যে প্রত্যেকটা জিনিস সাপ্লাই চেইনটাকে আপনার যেখানে আমার কোল্ড চেইন মেনটেন করতে হবে, প্রসেস যেগুলো আছে সেখানে আপনার অনেক বিনিয়োগ করতে হবে। ধন্যবাদ। রেবেকা শারমিন, আপনার কাছে প্রশ্ন করব, শিশু ও বয়স্কদের জন্য স্ট্রিট ফুড কতটা নিরাপদ? শিশু এবং বয়স্কদের জন্য স্ট্রিট ফুড শুধু ঝুঁকিপূর্ণ নয়, উচ্চ ঝুঁকিপূর্ণ। এবং এই ব্যাপারে WHO যেটা বলেছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খাদ্যবাহিত রোগের সম্ভাবনা অনেক বেশি হয়। যে টোটাল যারা খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়, তার মধ্যে শিশুরা 40% বেশি রোগে আক্রান্ত হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শিশু এবং নারীরা বিশেষ করে এবং বয়স্কদের ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য। ধন্যবাদ। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো অতিরিক্ত তেল মশলাযুক্ত স্ট্রিট ফুডের এটার কি প্রভাব? আচ্ছা, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, হ্যাঁ, আমরা খুব পছন্দ করি। এবং আমি শুধু স্ট্রিট ফুড বলবো না, তেল মশলাযুক্ত খাবার আমরা যদি বাসাতেও তৈরি করি, একইভাবে ইম্প্যাক্টটা কিন্তু একই রকম, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক বা ডিসকমফোর্ট, এই জিনিসগুলো হচ্ছে প্রাথমিকভাবে আসে। এরপরে তেল মশলাযুক্ত খাবারে বিভিন্ন রকম ডিজিজের সম্ভাবনা থাকে, হজমে অসুবিধা হতে পারে, এবং বিশেষ করে তেলের ক্ষেত্রে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা উচ্চ রক্তচাপ, তারপরে হার্ট ডিজিজ, ডায়াবেটিক, এই ঝুঁকিগুলো অনেক বেড়ে যায়। আর তেল মশলাযুক্ত খাবার নিয়ে, নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে এখন আমাদের বাংলাদেশ ফুড সেফটি অথরিটি অলরেডি অ্যাওয়ার হয়েছেন, এবং ওনারা বাংলাদেশের নিউট্রিশন প্রোফাইলিং সিস্টেমটা তৈরি করছেন, যেটাতে WHO ইনভলভ আছে। তো এই ব্যাপারে আমি বলবো যে আমাদের সবারই সচেতনতা কম। বুঝতে পারছি, ধন্যবাদ আপা। আপনাকে আবারও যদি বলি, ছোট্ট, আমাদের দেশে প্রচুর চা শপ আছে, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়। এই চা শপগুলোতে আমাদের ভোক্তারা বসে সারাদিনই চা খায়। এই কাপগুলো এবং তাদের পরিবেশ সব কিছু মিলে এই চা খাওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? চা হচ্ছে একটা পানীয়, এবং মানুষের সাধারণ ধারণা আছে এটা ইটস লাইক গরম পানির মতো, যেটা হচ্ছে আমরা খাচ্ছি, এটাতে কোনো কন্টামিনেশনের সম্ভাবনা নেই। বিষয়টা তা না। চা যেভাবে তৈরি করা হচ্ছে, যে পাত্রতে তৈরি করা হচ্ছে, সর্বোপরি যে পাত্রে পরিবেশন করা হচ্ছে, চায়ের কাপের ক্ষেত্রে দেখা যায় যে হোটেলের কাপগুলো যদি আপনি
বাহ্যিক চেহারা দেখেন তাইলেই কিন্তু বুঝতে পারবেন যে ওটার হাইজিন কন্ডিশন Right, কি। right. তো সেখানে তো সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। তারপরে আবার চা দোকানে যে চাগুলো তৈরি করা হয় সেটা সারাদিন ধরে সেই চাগুলো জাল দেওয়া হচ্ছে, তখন জি। চার পাতা থেকে কিন্তু আমাদের কার্সিওজেনিক যে সম্ভাবনাগুলো আমাদের আছে, যে আমাদের আসলে ওইখানেও সচেতন হওয়া দরকার আমাদের ভোক্তাদের। জনাব এইচ.এম. শফিকুজ্জামান, নিরাপদ স্ট্রিট ফুডের জন্য ভোক্তাদের সচেতনতা সবচেয়ে জরুরি। ভোক্তাদের সচেতনতা বাড়ানোর উপায় কি, মানে এই বিষয়গুলো যদি স্পেসিফিকলি বলেন। আপনাদের আলোচনার প্রথমে আমি ওইখানে বলেছিলাম যে আসলে আমরা কনজিউমাররা যদি অ্যাওয়ার না হই আসলে খুব বেশি এটা রেজাল্ট পাওয়া যাবে না, এবং আগেই আসলে কনজিউমারদের অ্যাওয়ার হতে হবে, কারণ আপনি বিক্রি করছেন যে উপায়গুলো স্যার কি, মানে কিভাবে আমরা আসলে যেটা দরকার যে আমরা বেশ কিছু টুলস অ্যাপ্লাই করতে পারি। প্রথম হলো যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এই বিষয়গুলো আপনার অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার সবচেয়ে কাজে লাগাতে হবে, এবং আপনারা যারা মিডিয়ায় আছেন মানে মূলধারার মিডিয়া, সেখানে এই বিষয়গুলো নিয়ে যেমন আজকের প্রোগ্রামের মাধ্যমে যারা শুনছে তারা হয়তো কিছুটা সচেতন হবে। এই প্রোগ্রামগুলো বেশি বেশি হওয়া উচিত। আমাদের পাঠ্যপুস্তকে আমরা অনেক কিছুই পড়াশোনা করি, কিন্তু একটা বাচ্চা সে ছোটবেলা থেকে আমরা যদি পাঠ্যপুস্তকে অল্প অল্প করে এই পুষ্টি কী জিনিস, আপনার নিরাপদ খাদ্য কী জিনিস, আমাদের কী কী খাবার গ্রহণ করবো, এই বিষয়ে কিন্তু আমি সচেতন করতে পারি। আর একটা জায়গা আছে, সেটি হলো যে প্রথমে রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে আমরা এটাকে ফোকাস করবো কিনা, এবং এখন সময় এসছে আমরা কিন্তু প্রায় অনেক বছর ধরেই এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু সেখানে মনে হচ্ছে যে রাষ্ট্র এটাকে আসলে ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে না। কিন্তু এটি যে একটা টপমোস্ট একটা ইস্যু রাষ্ট্রের, এবং এটা মানুষের প্রতিটা মানুষের মানে কি বলবো যে একদম খুব মৌলিক একটা বিষয়, সেই জায়গাটায় কিন্তু সেই বুঝতে পারছি। দেশীয় আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে আমাদের এই প্রচারণাগুলো করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি যদি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে 10 সেকেন্ডে কিছু যদি বলেন। আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, আমি যে খাবারটাই খাই চেষ্টা করব যে আপনার নিজে তৈরি করে খাবার, আর যদি বেশি হয় যে স্ট্রিট ফুড খেতেই হবে, তাহলে আপনি অবশ্যই সেখানে পরিবেশ দেখে বুঝতে পারবেন যে সেটা খাওয়ার যোগ্য কিনা। সেখানে আপনি যদি ভোক্তা যদি সচেতন হয়, তাহলে আমরা সুন্দর স্ট্রিট ফুডটাকে আমরা এনশিওর। অনেক ধন্যবাদ আপনাকে। আমি রেবেকা শারমিন আপনাকে বলবো আমাদের ভোক্তাদের উদ্দেশ্যে সংক্ষেপে 10 সেকেন্ডে। আমি ভোক্তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনারা কিন্তু জিনিসটা জানেন, যে জিনিসটা জানেন সেটা মানার চেষ্টা করেন। আমরা ছোটবেলা থেকেই এই হাইজিন বা খাদ্যের যে ঝুঁকিগুলো এগুলো আলাপ করে এসছি, আমরা নিজেরাও জানি, কিন্তু তারপরেও আমরা নিজেরাও উই আর রিয়েলি ফন্ড অফ যে স্ট্রিট ফুডগুলো, এগুলো আমাদেরকে অনেকটা অ্যাট্রাক্ট করে, যার জন্য আমরা খেতে চাই। তো খাওয়ার আগে বেসিক জিনিসগুলো যদি আপনি জানেন, আপনি কিন্তু আপনার জানাটা কিন্তু ভেন্ডরকে এডুকেট করবে, কারণ ভেন্ডরের হয়তো সে ইনফ্রাস্ট্রাকচার নাই, সে ব্যবস্থা নাই, সে কিন্তু চাইলেও এটা করে না। তো এটাই হচ্ছে আমার বলার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানি, সঠিক রান্না, সংরক্ষণ এবং পরিবেশন, এর সাথে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারলে আমরা পেতে পারি নিরাপদ স্ট্রিট ফুড। তা দর্শক, বিদায় নেওয়ার আগে বলতে চাই, কোনো গুজব, ভুল বা আংশিক ধারণা নয়। প্রয়োজন খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সচেতন হন, নিরাপদ খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।